আমি এমন একটা দেশে আছি যে দেশের উত্তরাংশের একটা জায়গায় গ্রীষ্মকালে রাত হয় না, পুরো রাত জুড়ে দিন থাকে। আবার সেই দেশের সেই অংশেই শীতকালে দিন হয় না, পুরো দিনে রাত থাকে এবং পুরোটা অন্ধকার থাকে। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? এবং এদেশের উত্তরাংশে পৃথিবীর অনেক জায়গা থেকে মানুষ আসে শুধুমাত্র আকাশ দেখতে, কারণ এই আকাশটা বিভিন্ন রঙে ভরে যায়। একে অরোরা বা নর্দার্ন লাইট বলে। যদিও মিডনাইট সান বললে আমরা নরওয়েকে বুঝি, কিন্তু এখান থেকেও অরোরা বা নর্দার্ন লাইট দেখা যায়। আমি এখন আছি সুইডেনে। সুইডেনের মানুষরা কিন্তু মিউজিক প্রেমী এবং তারা পুরো পৃথিবীর মিউজিক শোনার ধরনটাই চেঞ্জ করে দিয়েছে। কিভাবে বলেন তো? কারণ স্পটিফাই সুইডেনের স্টকহোম থেকে শুরু হয়েছিল এবং স্টকহোমকে কিন্তু ইউনিকর্নের ফ্যাক্টরি বলা হয়। প্রচুর ইউনিকর্নের জন্ম এখান থেকেই হয়েছে। স্পটিফাই শুরু হয়েছিল সুইডেনের স্টকহোমের ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট থেকে এবং আজ তারা 180টিরও বেশি দেশে আছে। সুইডেন নামটা শুনলে সবার প্রথমে মাথায় কি আসে বলেন তো? নোবেল পুরস্কার। হ্যাঁ, 1901 সালে আলফ্রেড নোবেল এখান থেকে প্রথম নোবেল পুরস্কারের প্রচলন শুরু করেন এবং আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ। নোবেল সর্বপ্রথম 5টি সেক্টরে দেওয়া হতো: পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি। পরবর্তীতে অর্থনীতিও যোগ করা হয় এবং যিনি নোবেল পান তার মেডেল এবং সার্টিফিকেটের পাশাপাশি তার প্রাইজ মানি জানেন? প্রায় $1.1 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 13 থেকে 14 কোটি সমপরিমাণ। একটা গবেষণায় দেখা যায় যে দেশের মানুষ সবচেয়ে বেশি চকলেট খায় সে দেশের মানুষ সবচেয়ে বেশি নোবেল পুরস্কারও পায়। ব্যাপারটা হাস্যকর হলেও কিন্তু সুইজারল্যান্ড থেকে কিন্তু সবচেয়ে বেশি নোবেল পায় এবং আমরা সবাই জানি সুইজারল্যান্ডের মানুষজনরা চকলেট প্রেমী। সুইডেন নামটা কোত্থেকে এসেছে জানেন? সুইভেরিস থেকে। সুইভেরিস শব্দের অর্থ হচ্ছে আমাদের কিংডম। সুইডেনের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, প্রতি শনিবার এরা ক্যান্ডি ডে পালন করে এবং এই ক্যান্ডিটা শিশুদের জন্য একটা আনন্দের দিন। কিন্তু এটা কোত্থেকে চালু হয়েছে জানেন? 1950 সালে ওরা দেখে ওদের শিশুদের দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে অতিরিক্ত ক্যান্ডি খাওয়ার জন্য। তখন থেকে ওরা পুরো সপ্তাহের মধ্যে মাত্র একটা দিনকে ক্যান্ডি ডে পালন করে, যাতে সবাই মিলে ওই একটা দিনই ক্যান্ডি খায়। সুইডেনের খুব একটা ইন্টারেস্টিং কালচার হচ্ছে ফিকা। ফিকা শব্দের অর্থ হচ্ছে কাজের মাঝখানে একটা ছোট্ট ব্রেক, কফি ব্রেক। কিন্তু এই ব্রেকটা আপনি কখনোই একা নিতে পারবেন না, আরেকজনের সাথে কফি খেতে হবে এবং কফির সাথে কুকিজ ছাড়াও আরো অন্য কিছু থাকতে পারে, বাট কফি মাস্ট এবং তার সাথে একজন কম্পেনিয়ন মাস্ট। এর কারণ কি জানেন? এই কফি ব্রেকের সাথে আপনার সাথে যাতে আপনার সহকর্মীর ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক অফিসে একজন সহকর্মীর সাথে আরেকজন সহকর্মীর ভালো সম্পর্ক থাকে না। এই ফিকা সংস্কৃতির মাধ্যমে এরা কাজের একটা চমৎকার কালচার তৈরি করে। ইন্টারন্যাশনাল ট্রিপ প্ল্যানিং করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। ইন্টারন্যাশনাল হোটেল বুকিং দেওয়া, ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিং দেওয়া, সবকিছু যদি একটা প্ল্যাটফর্ম থেকে বুকিং করা যেত তাহলে কিন্তু মন্দ হতো না। আমি এবারে ট্রিপ প্ল্যান করার সময় সবকিছু গোজায়নে পেয়ে গিয়েছিলাম। গোজায়নে আপনি বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল ফ্লাইটের অপশনস তো পাবেন, পাশাপাশি ইন্টারন্যাশনাল বিভিন্ন হোটেলেরও বিভিন্ন অফারে পেয়ে যাবেন। আর যেহেতু দেশের বাইরের হোটেল বুকিং দিচ্ছেন, এক্ষেত্রে আপনি যদি কনফিউজ থাকেন বা কোনো কিছু জানার থাকে তাহলে ওদের 24/7 সার্ভিস সাপোর্ট পেয়ে যাবেন। আপনার ডেস্টিনেশন যদি ইউরোপ হয়, আমি আপনাকে একটা সেরা ডিলের কথা বলতে পারি। আপনাকে টার্কিশ এয়ারলাইন্সের কথা রিকমেন্ড করব এবং টার্কিশ এয়ারলাইন্সের যদি আপনি ডিল পেতে চান তাহলে গোজায়ন অ্যাপ দিয়ে সেই ডিলটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তাই লিমিটলেস ট্রাভেল প্ল্যান করার জন্য গোজায়ন ট্রাই করে দেখতে পারেন। আমি যদি বলি সুইডেনের বেশিরভাগ বাস গরুর গোবর দিয়ে চলে, আপনি বিশ্বাস করবেন? কাউ2 কার ফুয়েল নামে একটা উদ্যোগ আছে সুইডেনে, যেখানে গরুর গোবর থেকে যে বায়োগ্যাস হয় সেই বায়োগ্যাস দিয়ে এদের বাসগুলো এবং অনেক গাড়ি চলে। সুইডেনকে কিন্তু ইকো ফুয়েল নেশন বলা হয়। এদের দেশের বেশিরভাগ বাস চলে E85 ফুয়েল দিয়ে। E85 ফুয়েলে কি আছে জানেন? 85% হচ্ছে ইথানল আর হচ্ছে 15% মাত্র পেট্রোল। এবং সুইডেনে প্রায় 10 লাখের বেশি ইথানল চালিত গাড়ি আছে এবং সুইডেন পৃথিবীর সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশগুলোর মধ্যে একটি। -2 ডিগ্রি চলছে। সুইডিশরা এত বেশি আইসক্রিম খেতে পছন্দ করে যে -20 ডিগ্রি সেলসিয়াস হলেও তারা আইসক্রিম খাওয়া ভুলে না এবং একজন সুইডিশ গড়ে প্রতি বছরে প্রায় 11 লিটার আইসক্রিম খায়। কিন্তু একটা ব্যাপারে কিন্তু ওরা খুব সচেতন, এত বেশি আইসক্রিম খেলেও ওরা আইসক্রিমের প্যাকেটগুলো পরিবেশ বান্ধব করে, যাতে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব না পড়তে পারে। আমি এখন আছি সুইডেনের স্টকহোমের আরল্যান্ডা এয়ারপোর্টে। আরল্যান্ডা এয়ারপোর্টের একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানের
কার্গো পরিবহনের জন্য ম্যাক্সিমাম সময় রোবট ব্যবহার করা হয়। পৃথিবীর খুব কম এয়ারপোর্টে এরকম রোবট ব্যবহার করা হয় এবং এই রোবটগুলোর সাথে অনেক মানুষ ছবি পর্যন্ত তুলে। আগে এই কাজগুলো মানুষ করতো, এখন রোবট ব্যবহারের কারণে প্রায় 30 থেকে 50% এফিসিয়েন্সি বেড়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি সুইডেনের খুব বিখ্যাত একটি জায়গার সামনে। জায়গাটি হচ্ছে স্টকহোমে এবং জায়গাটির নাম হচ্ছে ভাসা মিউজিয়াম। এবং এই জায়গাটি এতটা বিখ্যাত যে প্রতি বছর এই মিউজিয়ামটি দেখতে প্রায় 10 লক্ষর উপরে মানুষ এই জায়গাটিতে আসে। এবং এই জায়গাটি বিখ্যাত হওয়ার পিছনে কারণ হচ্ছে এই জায়গাটির ভিতরে 1700 শতাব্দীর একটি পুরো আস্ত জাহাজ এখানে তুলে আনা হয়েছে। ভাসা জাহাজটা 1628 শতাব্দীতে স্টকহোমের বন্দর থেকে যাত্রা শুরু করা হয়। বলা হতো ভাসা এই জাহাজটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যা কখনো ডুববে না এবং প্রচন্ড শক্তিশালী একটা জাহাজ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটি তার প্রথম যাত্রাতেই ডুবে যায় এবং মাত্র 1300 মিটার যাবার পরপরই ডুবে যায় এবং প্রায় 333 বছর পানির নিচে থাকে। ক্যান ইউ ইমাজিন? 1628 থেকে 333 বছর পানির নিচে থাকার পরে 1956 সালে এটিকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে এই জাহাজটিকে এই মিউজিয়ামে এনে রাখা হয় এবং প্রচুর মানুষ এই জাহাজটিকে দেখতে আসে। মজার ব্যাপার কি জানেন? 333 বছর পানির নিচে থাকার পরেও এই জাহাজের কাঠগুলো অক্ষত অবস্থায় আছে প্রায় 95%। ক্যান ইউ ইমাজিন? কারণ এই কাঠগুলোতে এমন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যা অনেক বছর থাকার পরেও নষ্ট হয়নি। ইউরোপীয় ইউনিয়নের যারা নাগরিক তাদের জন্য কিন্তু সুইডেনে পড়াশোনা একদম ফ্রি। এই জিনিসটা যদি বাকি সবার জন্য করে দিত তাহলে কিন্তু মনে হয় বেশি ভালো হতো। আমি এখন যে বাড়িতে বসে আছি সেটি প্রায় 650 বছর আগে। ক্যান ইউ ইমাজিন? সুইডেন বা ইউরোপীয় ইউনিয়নের এরকম অনেক জায়গা আছে যেখানে তারা শিল্প সংস্কৃতি বা ঐতিহ্যগুলোকে খুব সুন্দর করে সংরক্ষণ করে। পৃথিবীর সবচেয়ে বড় আইস হোটেলটি কিন্তু সুইডেনে জুকাস জার্ভি নামে একটা গ্রাম আছে। সেই গ্রামে পৃথিবীর সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় আইস হোটেলটি তৈরি করা হয়। এবং সুইডেনের অন্যতম একটা বিশুদ্ধ নদী হচ্ছে টর্নে নদী এবং টর্নে নদীর সেই বিশুদ্ধ পানি দিয়ে পুরো হোটেলটা তৈরি করা হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? প্রতি বছর শীতকালে এই হোটেলটি তৈরি করা হয় আর বসন্তকালে ওই হোটেলটা গলে যায়। এই হোটেলের সবকিছু বরফ দিয়ে তৈরি এবং ভিতরে টেম্পারেচার থাকে -5 থেকে -8 ডিগ্রি সেলসিয়াস এবং এর বিছানা পর্যন্ত বরফ দিয়ে তৈরি হয়। যদিও বিছানার উপর একটা স্লিপিং ব্যাগ দিয়ে দিবে, ওই স্লিপিং ব্যাগের মধ্যে আপনি ঘুমাতে পারবেন। এত কষ্ট করে থাকার জন্য আপনাকে প্রায় 400 থেকে 700 ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় 60 থেকে 70 হাজার টাকা খরচ করতে হবে প্রতিদিন। একটা মজার ব্যাপার কি জানেন? যেদিন নোবেল পুরস্কার দেওয়া হয় সেদিন সুইডেনে অবস্থিত সকল স্কুলের সকল বাচ্চাদেরও ছোট ছোট নোবেল পুরস্কার দেওয়া হয় দামি হিসাবে, যাতে ওরা এনকারেজড হয় ভালো কিছু করার। আজকের মতো সুইডেন থেকে এখানে আমি বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো দেশের অজানা সব তথ্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন, এতে আমি অনুপ্রেরণা পাবো।